কি খবর তোমাদের, কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে আমরা সরল রেখার সব থেকে ছোট্ট একটা ক্লাসে শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে 3.3 বা 3-3, যে যেভাবে বলো। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ছোট। এই চ্যাপ্টারে শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড কথা বলা হয়েছে, অন্য কোনো টাইপই নাই। সরল রেখা তোমরা যখন শুরু করবা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3.1 এবং 3.2। 3.1-এ পোলার এবং কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, 3.2-তে হচ্ছে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি, এবং 3.5, 6, 7 এই তিনটা চ্যাপ্টার থেকে তোমরা সব থেকে বেশি ম্যাথ বোর্ডে এবং অ্যাডমিশনে কমন পাবা। 3.3 এবং 3.4 চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে ছোট। সো আমরা একটা ছোট চ্যাপ্টার নিয়ে যেহেতু শুরু করতেছি, আলোচনায় ঢুকে যায়, কথা না বাড়াই। এখানে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কথা বলতে বলা হয়েছে 3.3-তে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। কিন্তু ক্লাস বাড়ার সাথে সাথে তুমি কিন্তু নতুন করে ক্ষেত্রফল শিখছো। যেমন তুমি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখছো, এবং সর্বশেষ ঘড়ির কাঁটার বিপরীত নিয়মে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখছো। এখন যেটা শিখবো এটা হচ্ছে নির্ণায়কের সাহায্যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। অ্যাকচুয়ালি নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল এটা কিন্তু আসছে ঘড়ির কাঁটার বিপরীত নিয়ম থেকে। তোমরা যারা সমাধান করছো, প্রতিস্থাপন প্রক্রিয়া এর মাধ্যমে আমরা সমাধান করে এক্স ওয়াই এর মান বের করছি। প্রতিস্থাপন প্রক্রিয়াকে সহজ করার জন্য আসছে অপনয়ন প্রক্রিয়া। অপনয়নকে আরেকটু মডিফাই করে আসছে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতি। সে আর গুণন বা বজ্রগুণন পদ্ধতির মডিফাই করে আসছে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত নিয়মে ক্ষেত্রফল, এবং সেইখান থেকে আসছে নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তোমরা যখন সেকেন্ড পেপারে বহুপদী চ্যাপ্টারটা পড়বা, চতুর্থ চ্যাপ্টার, তখন এই বিষয়গুলো সম্পর্কে তোমরা ভালো জানতে পারবে। তাহলে হচ্ছে নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এটার প্রমাণটা আমি লাস্টে দেখাই দিব। এখন প্রমাণ লাগবে না, ক্লাসের লাস্টের দিকে আমি 4-5 মিনিটে প্রমাণটা দেখাই দিব। আমরা কিছু ম্যাথ করি। নির্ণায়কের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়, এই হচ্ছে আলোচনার বিষয়বস্তু। কিভাবে নির্ণয় করব আগে একটু বুঝে নিই। একটা ত্রিভুজ থাকবে, ডেফিনেটলি ত্রিভুজের শীর্ষবিন্দু থাকে 3টা। তাহলে তুমি যদি একটা ত্রিভুজ চিন্তা করো, আমরা একটা চিত্র নিলাম। এই হচ্ছে একটা ত্রিভুজ, এই শীর্ষবিন্দু এ বিন্দু, এই হচ্ছে বি, এই হচ্ছে সি। এই 3টা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু। স্থানাঙ্ককেও আমরা আমাদের মতো ধরে নেই। এটাকে ধরে নিলাম x1, y1, এটাকে ধরে নিলাম x2, y2, এবং এটাকে ধরে নিলাম x3, y3। এই হচ্ছে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। নির্ণায়কের মধ্যে কিভাবে এই শীর্ষবিন্দুগুলোকে আমরা দিব, তাহলে চলো ক্ষেত্রফল করি। ইকুয়াল টু হাফ, কি বের করবো আমরা? ক্ষেত্রফল। হাফ দিলাম নির্ণায়কের দাগ, ডিটারমিনেশন চিহ্ন, দুইটা সোজা দাগ। এবার আমি কলাম বরাবর লিখতে পারি, আমি সারি বরাবরও লিখতে পারি। আমরা যে কাজটা বেশি করি আমি ফার্স্টে সেটা দেখাচ্ছি। আমরা কলাম বরাবর লিখবো। কলাম বরাবর লিখবো কিভাবে? এই যে এ বিন্দুটার ভুজ, এ বিন্দুটার কোটি, বি বিন্দুটার ভুজ, বি বিন্দুটার কোটি, সি বিন্দুটার ভুজ, সি বিন্দুটার কোটি। লেখা শেষ। আর এই যে এখানে দেখো আরেকটা কলাম লিখতে হবে, সেই কলামটা কি হবে? 1 1 1। প্রমাণটা তো বলছি লাস্টে দেখাবো। তাহলে নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তোমাকে এইভাবে লিখতে হবে, বর্গ একক। এখন দেখো আমি 1 নাম্বার কলাম এবং 2 নাম্বার কলাম বরাবর যথাক্রমে ভুজ এবং কোটিকে লিখছি, এবং লাস্টের যে কলাম সেই বরাবর আমি 1 1 কে লিখছি। তুমি চাইলে এই যে 1 1 1 যে কলামটা, এটা তুমি 1 নাম্বার কলামে লিখতে পারো, চাইলে তুমি 2 নাম্বার কলামে লিখতে পারো, কিন্তু আমরা মোস্ট অফ দা কেস 3 নাম্বার কলামে লিখি। এখন তুমি যদি চাও তুমি সারি বরাবর করতে পারো, সেম কাজটা তুমি সারি বরাবর করতে পারো। কিরকম ভাবে? হাফ। সেই ক্ষেত্রে x1 y1, x2 y2, x3 y3। তাহলে এই যে লাস্টের যে সারি, এই লাস্টের সারিতে তুমি 1 1 লিখে দাও, তাহলে এইটাও হয়ে যাবে ত্রিভুজের ক্ষেত্রফল। প্রমাণ আমরা দেখবো, লাস্টে প্রমাণ দেখবো। প্রমাণটা এখানে এত ইম্পর্টেন্ট না, তোমাদের বইয়ে অত ডিটেলসে প্রমাণ দেওয়াও নাই, হালকা পাতলা দেওয়া আছে। তাহলে আমি যে কোনো সারি বরাবর ভুজগুলা
প্রথম সারি বরাবর ভুজ, দ্বিতীয় সারি বরাবর কোটি এবং তৃতীয় সারি বরাবর 1 1 1 যদি লিখে দিই, সেই ক্ষেত্রে আমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাই। কিন্তু আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ফার্স্ট যেটা লিখছি এই বরাবর কাজগুলা করব। তুমি যে কোনোটা করতে পারো, যারা নির্ণায়ক করে আসছো তারা জানো যেভাবে করো ক্যালকুলেশন সেম হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে ক্যালকুলেশন করার স্টেপ তো তোমরা জানো। ক্যালকুলেশন করার স্টেপ কি হবে, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ, সরি 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বিয়োগ, 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রো বিয়োগ করলে আমার এই যে এই দুইটা জিরো হয়ে যাবে। আমরা জানি নির্ণায়কের যে কোনো দুইটাকে যদি জিরো করতে পারি তাহলে শুধুমাত্র একটার জন্য বিস্তার হবে এবং বিস্তারটা অনেক ছোট হয়ে যাবে। এখন যখন আমরা ম্যাথের ভিতরে ঢুকবো তখন তো তোমাকে 1 1 1 এইভাবে তো একটা কলাম থাকবেই, একটা কলাম 1 1 1 থাকবে। সো সেম প্রসেসে যদি যাই তাহলে দেখো, আমি যদি একটু সাইড নোট দেই, ক্যালকুলেশনটার একটু সাইড নোট দেই, আমরা জানি রো 1 কে যদি চেঞ্জ করি সাইড নোট হবে রো 1 মাইনাস রো 2। রো 1 থেকে রো 2 বিয়োগ করব, তার মানে x1 থেকে বিয়োগ হবে x2, y1 থেকে বিয়োগ হবে y2 এবং এখানে হবে 0। আমি আবার 2 নাম্বার কলামকে পরিবর্তন করতে চাই, তাহলে কি হবে 2 নাম্বার কলাম বিয়োগ 3 নাম্বার কলাম। সেই ক্ষেত্রে কি হবে x2 মাইনাস x3, y2 মাইনাস y3 এবং 0। লাস্টের যে কলামটা আছে x3 y3 0, এই কলামটাতে চেঞ্জ করব না। কাজ হয়ে গেল। সরি, এখানে একটা 1, কাজ হয়ে গেল। এখন 3 নাম্বার কলাম বরাবর আমি বিস্তার করে দেই। বিস্তার করলে আমি কি জানি, প্রথমটার জন্য প্লাস, পরেরটার জন্য মাইনাস, এর পরেরটার জন্য আবার প্লাস চিহ্ন হয়। তাহলে এখানে শুধু জিরোর জন্য বিস্তার করলে পুরো রাশিটার মান 0 হয়ে যাবে। তাহলে আমি বিস্তার করব শুধু 1 এর জন্য। যার জন্য বিস্তার করব তার সারি বাদ, তার কলাম বাদ। তাহলে এই যে 1 এর কলাম এবং 1 এর সারি, এই দুইটাকে বাদ দিয়ে দিলাম। এবার মুখ্য কর্ণের ভুক্তির গুণফল আমি সাইডে লিখি, ইকুয়াল ইকুয়াল হাফ। 1 এর জন্য বিস্তার করলে আমি অ্যাকচুয়ালি কি পাই, x1 মাইনাস x2, x2 মাইনাস x3, y1 মাইনাস y2 এবং y2 মাইনাস y3, দুঃখিত, এখানে y2 মাইনাস y3, y2 মাইনাস y3। এই তো কাজ শেষ। পরবর্তী কাজ কি হবে দেখো, এটা যদি আমি মুছে দেই, পরবর্তী কাজ হয় হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তি বরাবর গুণ। দ্যাট মিন্স হচ্ছে এই যে এটা হচ্ছে আমার মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের ভুক্তি বরাবর গুণ। তাহলে হাফ, সেকেন্ড ব্র্যাকেট দাও, x1 মাইনাস x2 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস গৌণ কর্ণের ভুক্তি বরাবর গুণ। গৌণ কর্ণ কত, x2 মাইনাস x3 ইন্টু y1 মাইনাস y2, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল। বিষয় ক্যালকুলেশন না, এই ক্যালকুলেশন তোমরা পারো আমি জানি। এই ক্যালকুলেশন যারা ম্যাট্রিক্স নির্ণয় করছো তাদের জন্য এটা খুবই ইজি ব্যাপার। বিষয় হচ্ছে এখানে ভুজ এবং কোটি বসানো। বিষয় কি, ভুজ এবং কোটি বসানো। তাহলে চলো আমরা একটা ম্যাথ প্রবলেম করে আসি। একটা ম্যাথ প্রবলেম যদি আমরা সলভ করি, তোমাদের রূপন্তী প্রকাশনী বইয়ের 5 নম্বরে ম্যাথটা আছে। এখানে তোমার একটা ত্রিভুজের হচ্ছে দেওয়া আছে এবিসি ত্রিভুজের। প্রশ্নটা লেখো যে এ বি সি ত্রিভুজের শীর্ষত্রয়, মানে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। শীর্ষগুলা কি কি দেওয়া আছে, 5,6, মাইনাস 9,1 এবং মাইনাস 3,-1। এই হচ্ছে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। তোমাকে কি কি বের করতে বলছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। 1 নাম্বার কোশ্চেন ক্ষেত্রফল নির্ণয়। এখানে তোমার কাছে 2টা বিষয় চাইছে, একটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, ভালো কথা। আরেকটা বিষয় চাইছে, আরেকটা বিষয় বলছে তোমাকে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এ থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য, এই হচ্ছে তোমার প্রশ্ন। এখন ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তো আমার চিত্র কিছু লাগতেছে না। নির্ণায়কে ঘড়ির কাঁটার বিপরীত নিয়মে তো ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত হওয়া লাগতো, তা না হলে ক্ষেত্রফল ঋণাত্মক চলে আসতো। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে এই ধরনের কোনো টার্ম তোমার কাছে নাই। তাহলে তুমি যখন এটার ক্ষেত্রফল নির্ণয় করবা তাহলে সলিউশনটা এরকম ভাবে দেখো,
ক্ষেত্রফল সমান হাফ, দাগ দাও, ভুজগুলা লেখো, ভুজ 5 6, এ বিন্দুর ভুজ এবং কোটি, বি বিন্দুর ভুজ হচ্ছে -9, কোটি হচ্ছে 1, সি বিন্দুর ভুজ হচ্ছে -3, কোটি হচ্ছে -1। আর কি বলছিলাম, আরেকটা কলাম, সেটা কি বানাইতে হবে, 1 বানাইতে হবে। তাহলে এই যে বানাই দিলাম 1। এখন বর্গ একক, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করলে এটার মান সরাসরি করে ফেলতে পারবা। ক্যালকুলেটর ব্যবহার করে এর মান সরাসরি করতে পারো, অথবা প্রথম সারি বরাবর সরাসরি বিস্তার করে দিতে পারো, কিংবা এই যে সারি কলাম বিয়োগ করেও তুমি কাজটা করতে পারো। তো আমি একটু বিয়োগ করে কাজটা করি, কারণ এখানে হচ্ছে মান দেওয়া আছে, সব ক্ষেত্রে মান দেওয়া নাও থাকতে পারে। এখানে 5 6 মানে বিন্দুর অ্যাকোরেট স্থানাঙ্ক দেওয়া আছে, অনেক ক্ষেত্রে এ টি বি সি এই ধরনের সম্পর্ক দেওয়া থাকবে। তাহলে দেখো, আমি যদি রো 1 কে পরিবর্তন করি, রো 1 প্রাইম হচ্ছে রো 1 মাইনাস রো 2, তাহলে এই জায়গাটাতে 0 পাবো। আর আমি যদি রো 2 কে পরিবর্তন করি তাহলে কি পাবো, দেখো রো 2 মাইনাস রো 3, তাহলে এই জায়গাটাতেও 0 পাবো, এখানে 1। আমি একটু লিখে নিলাম, তোমরা জানো স্মার্ট এনাফ যে এটা এইভাবে তুমি পরে লিখলেও পারো। এবার রো 1 থেকে রো 2 বিয়োগ করব, তাহলে আমি একটু রাফ করে করে করি। 5 থেকে যখন আমি -9 কে বিয়োগ করব, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 9 এবং 5 হয়ে যাবে 14। এরপরে দেখো 6 থেকে যখন আমি 1 কে বিয়োগ করব তখন হয়ে যাবে 5, আর এটা তো 0। এরপরে আসো -9 থেকে বিয়োগ করব -3, তাহলে -9 মাইনাসে মাইনাসে +3, -9 থেকে +3 চলে গেলে কি থাকে, -6। এবার দেখো 1 থেকে আমি বিয়োগ করব -1 কে, মাইনাসে মাইনাসে +1, 1 এবং 1 যোগ করলে হয় 2। পরের কাজটা তো আমি করেই রাখছি, তাহলে এই দুইটা সারি কাজ করা শেষ, বাদ রইল হচ্ছে 3 নাম্বার সারি, -3 -1 1 হাফ। এইবার আমি এই 1 এর জন্য বিস্তার করব, 1 এর চিহ্ন প্লাস, সো 1 বরাবর সারি এবং কলাম দুইটাই বাদ দিয়ে দিলাম। বাদ দিলে মুখ্য কর্ণের ভুক্তি 14 এবং 2 গুণ করলে কত হবে, 14 দুগুণে 28 28, সূত্রের মাইনাস 5 6 30, কিন্তু 5 এবং 6 গুণ করলে তো -30 হবে, সূত্রের মাইনাস আর -30 এ +30, বর্গ একক। এখানে একটা ডট ডট দিবা, এখানে লেখা দিবা বর্গ একক। এবার দেখো কাজ শেষ তোমার। 28 এবং 30 যোগ করলে হয়ে যায় 58 বা 58, 58 কে 2 দ্বারা ভাগ করলে 29 ইকুয়াল টু 29 বর্গ একক। এত সিম্পল জিনিস। এই হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো যদি স্থানাঙ্ক দেওয়া থাকে। তুমি যদি চাও, তুমি ঘড়ির কাঁটার বিপরীত নিয়ম ভালো পারো, ওটা দিয়েই করো, কোনো সমস্যা নাই, ভুল হবে না। এখন কোশ্চেন এখানেই শেষ হতে পারতো। আরেকটা কথা বলে দিছে, এ থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলছে। তো আমি ক্ষেত্রফল 29 পেয়ে গেলাম, একটা অ্যান্সার পাইলাম। এইবার কাজ করতে হবে, এই কাজটা তোমাদের এসএসসি লেভেলের কাজ। এখন যেটা করব এটা হচ্ছে এসএসসি লেভেলের কাজ। এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব, সো একটা চিত্র অঙ্কন করি। চিত্র অঙ্কন করলে তোমার ম্যাথ 80% শেষ। এই হচ্ছে এ বিন্দু, একদম টপে দিলাম, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,6। এরপরে বি বিন্দু দিলাম এটা -9,1, এবং সি বিন্দু দিলাম এটা -3, এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এ থেকে বিসি এর উপর লম্ব অঙ্কন করো। এ থেকে বিসি এর উপর যদি লম্ব অঙ্কন করো, ধরে নিলাম এটা ডি বিন্দু। এই ডি বিন্দুর স্থানাঙ্ক তোমার কাছে চাই নাই, তোমার কাছে চাইছে হচ্ছে লম্বের দৈর্ঘ্য। দ্যাট মিন্স কোশ্চেন হচ্ছে এডি ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে তোমার কোশ্চেন। এডি এর দৈর্ঘ্য কত, এটা কিভাবে করা যায়, এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এখন দেখো ডি বিন্দু কিন্তু বিসি এর মধ্যবিন্দু না, কেন? অঙ্কিত লম্ব কখনোই মধ্য হয় না, শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হয়। সাপোজ এই যে এটা হচ্ছে অঙ্কিত লম্ব, আর মধ্যমা হচ্ছে এই যেটা। অঙ্কিত লম্ব কখনোই মধ্যবিন্দু হয় না। হতে পারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা এবং লম্ব একই সরল রেখা, কিন্তু অন্য ত্রিভুজের ক্ষেত্রে তো একই সরল রেখা না।
তাইলে এবার আইডিয়া লাগাও যে এইটা কিভাবে করা যায়, এডি এর দৈর্ঘ্য কিভাবে বের করা যায়। এবার আসো, এডি এর দৈর্ঘ্য বের করার জন্য আমাকে বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে, এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমি পেয়ে আসছি। ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি ইকুয়াল টু কত পাইছিলাম, 29 বর্গ একক। এটা আমার লাগবে, এই ক্ষেত্রফলটা আমার জানা থাকলো। ক্লিয়ার? এবার আসো, বিসি এর দৈর্ঘ্য আমি বের করতে পারি খুব সহজেই। বিসি ইকুয়াল টু রুট ওভার ভুজ দ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তরের বর্গ। ভুজ দ্বয়ের অন্তর তাহলে -9 মাইনাসে মাইনাসে +3 হোল স্কয়ার প্লাস কোটি 1 মাইনাসে মাইনাসে +1 হোল স্কয়ার একক। এবার এটাকে তুমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে দাও। রুট ওভার এখানে হচ্ছে 6 6 6 36 প্লাস হচ্ছে এখানে হচ্ছে 4, তার মানে হচ্ছে রুট ওভার 40 একক। রুট ওভার 40 কে কত লেখা যায়, রুট ওভার 5 8 30, রুট ওভার 40 থাকলো, রুট 40 হিসেবে থাকলো। একে আরেকটা ছোট করা যাইতো, কিন্তু রুট 40 একক রেখে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে এবিসি ত্রিভুজের, ত্রিভুজ এবিসি এ যার উপর লম্ব আছে তাকে বলা হয় ভূমি। তাহলে বিসি হচ্ছে ভূমি, কারণ লম্বটা বিসি এর উপর দাঁড়ানো আছে। এবিসি এ ভূমি হচ্ছে বিসি, এবং লম্ব বা উচ্চতা, লম্ব বা উচ্চতা হচ্ছে এডি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করতে পারি। অতএব হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সমান সমান কত হবে, 29। কারণ কি, আমি তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ফার্স্টেই বের করছি, তাহলে সেই ক্ষেত্রফল আমি লিখতে পারি 29, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা সমান 29। এত বা হাফ ইন্টু ভূমি কত, ভূমি রুট ওভার 40 ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এডি ইকুয়াল টু 29। এবার যদি ক্যালকুলেশন করো, 2 ওই সাইডে যায় গুণ হয়ে যাবে এবং 40 ওই সাইডে যায় ভাগ হয়ে যাবে। তাইলে এডি ইকুয়াল টু 2 ইন্টু 29 ডিভাইডেড বাই রুট ওভার 40। এটাকে ক্যালকুলেশন করলেই আমরা একটা অ্যান্সার পেয়ে যাব। এটাকে সুন্দর করে ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার পেয়ে যাব। তুমি যদি ক্যালকুলেটরে বসাই দাও তাহলে এখানে অ্যান্সার পাবা তুমি দশমিকে। এখন কি করা যায় দেখো, ইকুয়াল টু রুট 40, রুট 40 কে একটু ক্যালকুলেশন করি। আমরা 40 কে কি লিখতে পারি, রুট ওভার কত 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 লেখা যায়, 4 10 40, 4 গুণন 10, 4 10 40, 4 এর বর্গমূল আছে, দ্যাট মিন্স হচ্ছে 2 রুট 10। তাহলে দেখো এখানে উপরে 2 ইন্টু 29 আর 40 কে লেখা যায় 2 ইন্টু রুট ওভার 10, এই 2 2 কেটে দাও, তাহলে অ্যান্সার হয় 29 ডিভাইডেড বাই রুট 10। কিন্তু দেখবা তোমাদের বইয়ে অ্যান্সার এটা দেওয়া নাই, কারণ আমরা হরে সাধারণত রুট রাখি না। এটা কোনো নিয়ম না, অঘোষিত একটা নিয়ম টাইপের বলতে পারো। হরে আমরা কখনো রুট রাখি না। তাহলে হরের রুট কাটার জন্য কি করতে হবে, রুট 10 দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে লবকে যদি রুট 10 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 29 রুট ওভার 10, আর নিচে হচ্ছে রুট 10 এবং 10 গুণ করলে হয়ে যাবে রুট 10 গুণ করলে হয়ে যাবে একটা 10। এই হচ্ছে তোমার উচ্চতা। এখন তুমি দশমিকে নিতে পারো, এটা কোনো সমস্যা নাই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণায়কের সাহায্যে বের করে ফেলবো, এবং সেইখান থেকে যদি তোমার উচ্চতার দৈর্ঘ্য চায় তাহলে এইভাবে করে ফেলবো। এরপরের যে প্রবলেমটা, এই পরের প্রবলেম বলছে সমরেখ। সমরেখ প্রবলেমটা কি একটু চিন্তা করো। যদি তিনটা বিন্দু সমরেখ হয় তার মানে কি, বিন্দু তিনটা একই রেখায় অবস্থিত। যদি তিনটি বিন্দু সমরেখ হয় তাহলে আমরা কি বলতে পারি, যেমন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। সমরেখ মানে কি, এই বিন্দু তিনটা একই সরল রেখায় অবস্থিত। একই সরল রেখায় অবস্থিত তিনটা বিন্দু দ্বারা তো আর একটা ত্রিভুজ গঠন করা যায় না। যেহেতু একই সরল রেখা ত্রিভুজ গঠন করা যায় না, সুতরাং সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 0। অর্থাৎ কোন ত্রিভুজ যদি সমরেখ হয় তার ক্ষেত্রফল হয় 0। কোন ত্রিভুজ যদি সমরেখ হয়, সমরেখ হলে ক্ষেত্রফল কত হবে,
শূন্য। এই একটা কনসেপ্টের উপর ভিত্তি করে অনেক অনেক ম্যাথ সলিউশন করা যায়। কোন ত্রিভুজ সমরেখ হলে তার ক্ষেত্রফল হবে শূন্য। তো এই ধরনের একটা কোশ্চেন যদি আমরা সলভ করি, তোমাদের বইয়ের কোশ্চেন নিলাম আমরা। তো আমি একটু কোশ্চেনটা তুলি, একটু টাইম সেভ হবে। চলো আমরা প্রশ্নটা দেখে নিই। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, এখানে অ্যাকুরেট মান দেওয়া নেই, টি এর মাধ্যমে দেওয়া আছে। প্রথম শীর্ষবিন্দুটা হচ্ছে t+1, 1, ভুজ হচ্ছে t,1, কোটি 1। পরের শীর্ষবিন্দুটা হচ্ছে 2t+1, 3 এবং তারপরেরটা 2t+2, 2t। এই হচ্ছে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। তোমাকে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ওকে, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, প্রবলেম নাই। এরপর আরেকটু কথা বলা আছে, দেখাও যে t=2 অথবা t=-1/2 হলে বিন্দুগুলি সমরেখ হবে। তাহলে এইটা যদি অ্যাকুরেট বিন্দু দেওয়া থাকতো তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করলেই 0 পেয়ে যেতাম, যেহেতু বলে দিছে যে বিন্দুগুলি সমরেখ হবে। লাস্টের লাইনটাতে একটা টুইস্ট আছে, তোমাকে দেখাইতে বলছে t=2 অথবা t=-1/2 হলে বিন্দুগুলি সমরেখ। আমরা এই প্রমাণটাকে উল্টা ভাবে করব। কিভাবে? আমরা দেখাবো যে বিন্দুগুলি যদি সমরেখ হয় তাহলে t=2 এবং t=-1/2 এই দুইটা মান পাই, তাইলেই তো আমার প্রমাণ হয়ে গেল যে বিন্দুগুলি সমরেখ। প্রথম কাজ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি করতে হবে? হাফ। এরপরে তুমি নির্ণায়কের মতো করে সাজাও, ভুজ কোটি। প্রথম t+1 ভুজ, এটার কোটি হচ্ছে 1, 2t+1 এর কোটি হচ্ছে 3, 2t+2 এর কোটি হচ্ছে 2t, আর একটা সারি এটা আমরা 1 দিয়ে দিব, বর্গ একক। এই হচ্ছে নির্ণায়কের মাধ্যমে সাজায় ফেললাম। একে ক্যালকুলেশন করলেই ক্ষেত্রফল পেয়ে যাব। তো ক্যালকুলেশনের জন্য আমরা কি জানি, এটা বিস্তার করলে একটু বড় হবে। সো আমরা রো 1 চেঞ্জ করব। কিভাবে? রো 1 থেকে রো 2 কে আমরা বাদ দিয়ে দিব। তাহলে রো 1 থেকে যদি রো 2 কে বাদ দেই তাহলে দেখো t+1 এখান থেকে বাদ যাবে -2t -1। তাহলে দেখো +1 -1 কাটা যায়, দুইটা টি থেকে একটা টি চলে গেলে একটা মাইনাসের টি থাকে। এরপরে দেখো 1 থেকে যদি 3 বাদ দেই এখানে থাকে -2 আর এখানে তো 0 থাকবে, এটা তো আমরা জানি। এটা 0 করার জন্যই তো আমরা বিয়োগটা করেছি। এরপরে দেখো রো 2 কে আমরা চেঞ্জ করে দেই। রো 2 কে চেঞ্জ করব কিভাবে? রো 2 মাইনাস রো 3। তাহলে 2t+1 থেকে আমি বিয়োগ করব 2t-2। দেখো +2t -2t কাটা যায়, এবার 1 থেকে -2, দ্যাট মিন্স থাকে হচ্ছে শুধুমাত্র -1। এরপরে 3 থেকে যদি 2t বিয়োগ করো তাহলে 3 - 2t, আর এখানে কত থাকবে? 0। এটা তো আমরা জানি। 3 নাম্বার সারি বরাবর কোনো পরিবর্তন নাই, 2t+2, এখানে শুধু t, 2t, আর এখানে হচ্ছে 1। এইবার 3 নাম্বার কলাম বরাবর আমি যদি বিস্তার করে দেই তাহলে দেখো কি চিহ্ন পাই? প্লাস মাইনাস প্লাস। তাহলে 1 এর জন্য বিস্তার করলে 1 এর সারি 1 এর কলাম বাদ, তাহলে বিস্তারটা হয়ে যাবে হাফ ইনটু, ডিরেক্ট করে দেই মুখ্য কর্ণের ভুক্তিগুলার গুণফল। তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, মুখ্য কর্ণের ভুক্তি সরাসরি গুণ করে দেই, সেকেন্ড ব্র্যাকেট লাগে না। -t দ্বারা যদি আমি 3 - 2t কে গুণ করি, -t দ্বারা 3 কে গুণ করলে হয়ে যাবে -3t, মাইনাসে প্লাস 2t স্কয়ার। সূত্রের মাইনাস গৌণকর্ণের ভুক্তিগুলোর গুণ, গৌণকর্ণে 1 এবং 2 গুণ করলে হয় 2 × 2, মাইনাসে প্লাস, সূত্রের মাইনাসে আবার মাইনাস, বর্গ একক। দেখো কাজ শেষ, হাফ। এটাকে যদি আমি গুছাই তাহলে 2t স্কয়ার -3t -2 বর্গ একক। এটা হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার পরে করতে বলছে যদি t এর মান 2 অথবা t এর মান -1/2 হয় তাহলে ABC যে ত্রিভুজ এটা হয়ে যাবে সমরেখ।
তো টি এর মান আমরা না বসিয়ে আমরা কি করব, যদি ত্রিভুজ সমরেখ হয় তাহলে টি এর মানটা বের করে ফেলি। টি এর মান বের করে আমরা দেখব যে টি এর মান 2 এবং -½ মিলে কিনা। যদি মিলে তাহলে এবিসি সমরেখ হবে। কথা মনে হয় বোঝাইতে পারি নাই। তাহলে এই যে নির্ণায়কের কাজ শেষ। ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা একটা নতুন সিস্টেম শিখে ফেললা। এইবার এবিসি যদি সমরেখ হয়, এ বি সি সমরেখ হলে প্রশ্ন অনুসারে তাদের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস 2, এটা ইকুয়াল টু কত হবে? 0 হবে। কারণ কোন ত্রিভুজ যদি সমরেখ হয় তাহলে তার ক্ষেত্রফল কত হয়? 0 হয়, এটা আমরা জানি। তাহলে এটাকে ক্যালকুলেশন করে একটু দেখি টি এর মান আমি 2 এবং -½ আনতে পারি কিনা। যদি আনতে পারি তাহলে সমরেখ, নাহলে সমরেখ হবে না। এই 2 ওই সাইডে যে 0 হয়ে যায়, মিডল টার্ম করে দাও। 2t স্কয়ার 2 × 4, তার মানে -4t + t - 2 = 0। এখানে 2t কমন যায়, থাকে একটা t -2 প্লাস 1 কমন যায় t -2 = 0। হয় অথবা t - 2 2t + 1 = 0। তাহলে হয় অথবা যদি করে ফেলি t - 2 = 0 অথবা t = t। হ্যাঁ, একটা মান বের করতে পারছি যে t এর মান t। আরেকটা মান বের করে দেখি তাহলে, অথবা 2t + 1 = 0 অথবা t -½ প্রমাণিত হলো। যেহেতু ত্রিভুজটাকে সমরেখ ধরে টি এর মানকে আমি 2 এবং -½ আনতে পারছি, সুতরাং টি এর মান যদি 2 এবং -½ বসাতাম তাহলেও ত্রিভুজটা সমরেখ প্রমাণ করা যেত। কিছু কিছু ক্ষেত্রে বিপরীত দিক থেকে চিন্তা করতে হয়, বিপরীত দিক থেকে চিন্তা করাটা উত্তম। তাহলে একটা ত্রিভুজ যদি সমরেখ হয় তাহলে তার ক্ষেত্রফল 0 হবে। জাস্ট এই কনসেপ্টটুকুর উপরে হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। এই টাইপের ম্যাথই তোমাদের বইয়ে সব, তোমাদের 2, 3, 4, 5 এগুলা সব এইচডব্লিউ করতে পারবা। আর যদি অ্যাকুরেট মান দেওয়া থাকে তাহলে তো ক্ষেত্রফল বের করতেই পারবা। আমি তাও আরেকটা সলিউশন তোমাদের দিচ্ছি, আমি একটু প্রশ্নটা তুলে। তোমাকে এই কোশ্চেনটাও সেম হুবহু ওই টাইপের, আমি শুধু নির্ণায়কের একটু কাজ দেখানোর জন্য প্রশ্নটা তুলছি, আর কোনো কাজ নাই। ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। লাস্টে কথাটা কি বলছে? বিন্দু 3টি সমরেখ হবে এর মান কত হলে, অর্থাৎ বিন্দু 3টি সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল 0, ওইখান থেকে ক্যালকুলেশন করে এর মান বের করে ফেলবো। শুধুমাত্র নির্ণায়কের কাজ করার জন্য আমি এই ম্যাথটা করাচ্ছি। তাহলে 2 - 1 a + 1 a - 3 a + 2 a 1 1 1 বর্গ একক = হাফ। তাহলে রো 1 কে চেঞ্জ করব কিভাবে? রো 1 - রো 2। তাহলে রো 1 থেকে যদি রো 2 বাদ দেই, 2 থেকে -a -1, তাহলে এখানে থাকে কি? 2 থেকে যদি -1 চলে যায় তাহলে থাকে 1 - a, আর এখান থেকে দেখো -1 -a +3। সারি 1 থেকে সারি 2 বিয়োগ করতেছি, তাহলে -1 থেকে বিয়োগ যাবে a -3, তাহলে এর আগে মাইনাস, এটা -a +3। তাহলে এটার ক্যালকুলেশনটা কি হয়ে যায় দেখো, 2 - a, এখানে চলে আসে 2 - a, এটা তো হয়ে যাবে 0। তাহলে 1 নাম্বার সারির কাজ শেষ। আমরা 2 নাম্বার রোকেও চেঞ্জ করব কিভাবে? রো 2 - রো 3। রো 2 - রো 3 যদি করি, a + 1 -a - 2 প্লাস এ মাইনাস এ কাটা যায়, দেখো এখানে থাকে কত? -1। এরপরে দেখো a -3 থেকে বাদ দিব -a, তাহলে এখানে থাকে হচ্ছে -3, এখানে কি থাকবে? 0। ক্যালকুলেশন শেষ। এইবার দেখো a + 2 a 1। এবার 1 এর জন্য বিস্তার করব, তাহলে হাফ। 1 এর জন্য বিস্তার করলে কি হবে? মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণ, -3 দ্বারা গুণ করে দাও। -3 দ্বারা গুণ করে দিলে -3 - a প্লাস 3a মাইনাস গৌণ কর্ণের ভুক্তিগুলা গুণ, 2 দ্বারা 1 কে গুণ করলে -2 সূত্রের -a প্লাস
টু, মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রের মাইনাসে মাইনাস, শুধু এ, গুণ করার কাজ শেষ, বর্গ একক ইকুয়াল টু হাফ। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হয় দেখো, 3a মাইনাস এ, 3a মাইনাস এ, দ্যাট মিন্স হচ্ছে 2a মাইনাস 1, 2a মাইনাস 1 বর্গ একক। এই হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন এই হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। এখন ত্রিভুজটা যদি সমরেখ হয় তাহলে ঘটনা কি হবে, সমরেখ হলে প্রশ্ন মতে যদি সমরেখ হয় মানে এর মান কত হলে ত্রিভুজটি সমরেখ হবে, প্রশ্ন মতে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে সমরেখ হবে, কথাটা লিখে দিবা, ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে বিন্দু তিনটি সমরেখ হবে। এই 2 ওই সাইডে গুণ হয়ে গেল, তার মানে a ইকুয়াল টু কত পাইলাম, হাফ। এই দেখো অ্যান্সার শেষ। এর মান কত হলে, এর মান হাফ হলে ত্রিভুজটি সমরেখ হবে, এর মান হাফ হলে ত্রিভুজটি সমরেখ হবে। এই ধরনের ম্যাথ তোমাদের 2 নম্বরেও দেওয়া আছে, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এর মধ্যে একটা বিন্দু দেওয়া আছে টি এবং ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলা আছে, তোমাকে বলছে টি এর মান বের করো। সেম ভাবে করব, প্রশ্ন মতে এটা সমান সমান ক্ষেত্রফল দেওয়া আছে, ক্যালকুলেশন করলে টি এর মান চলে যাবে। এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম ম্যাথ টাইপ কভার করা শেষ। এবার দুইটা বাহু পরস্পরকে বিভক্ত করলে ওই ধরনের একটা ম্যাথ প্রবলেম আমরা দেখব। প্রশ্নটা একটু তুলে নেই। আরেকটি ইম্পর্টেন্ট টাইপ, এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ এর জন্য। ফর এমসিকিউ এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, এবং এমসিকিউ এর জন্য কিভাবে শর্ট অ্যান্সার করবে সেটা আমি বলে দিব। এখানে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ভালো কথা, এবং প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুও দেওয়া আছে। মধ্যবিন্দুগুলো যোগ করলে আরেকটা ত্রিভুজ আমরা ভিতরে পাই। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এবং এবিসি ত্রিভুজের বাহু তিনটার মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। লাস্টে দেখাইতে বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান 4 ইনটু ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল। লাস্টের এই অংশটুকু তোমরা একটু মনে রাখবা, লাস্টের এই অংশটুকু মনে রাখতে পারলে তোমাদের এমসিকিউ এর জন্য অনেক বেশি কাজে আসবে। তাহলে চলো ফার্স্টে চিত্র অঙ্কন করি। চিত্র অঙ্কন করলে এটা 80% ম্যাথ তোমাদের হয়ে যাবে। ফার্স্ট আমি একটা বড় ত্রিভুজ চিত্র অঙ্কন করি। এই হচ্ছে ত্রিভুজ এ বি সি। স্থানাঙ্কগুলো বসাই দিই। এ বিন্দুর স্থানাঙ্ক 3,5, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -3,3 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -1,-1। এবার দেখো বিসি এর মধ্যবিন্দু ডি, দেখো ডিইএফ যথাক্রমে বিসি, সিএ এবং এবি এর মধ্যবিন্দু। তাহলে বিসি এর মধ্যবিন্দুর নাম হচ্ছে ডি, ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই। সিএ এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নাম হচ্ছে ই, দ্যাট মিন্স এই যে এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক ই, ই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই। এবং এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এইটার স্থানাঙ্ক দেওয়া নাই। এবার এই মধ্যবিন্দুগুলো যদি আমি যোগ করি তাহলে দেখো ভিতরে একটা ত্রিভুজ পাই, এই ত্রিভুজটার নাম ডিইএফ। তোমাকে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে এবং ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এখন ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রথম শর্ত হচ্ছে ডিই এবং এফ এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করা। সেটা খুবই সহজ, যেহেতু বিসি এর মধ্যবিন্দু ডি, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে গড়ভুজ গড়কোটি, ই বিন্দুর স্থানাঙ্ক হবে গড়ভুজ গড়কোটি, এফ বিন্দুর স্থানাঙ্কও হবে গড়ভুজ গড়কোটি। তাহলে আমি যদি ডি বিন্দুর স্থানাঙ্ক বের করি, গড়ভুজ -3 -1 ডিভাইডেড বাই 2, তাহলে কি পাচ্ছি -4/2, দ্যাট মিন্স হচ্ছে -2। এই হচ্ছে গড়ভুজ। এবার গড়কোটি করো, 3 প্লাসে মাইনাসে -1 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 2/2 মানে হচ্ছে 1। এই হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি গড়ভুজ গড়কোটি করে। এবার তুমি ই বিন্দুর স্থানাঙ্ক বের করো। ই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য 3 - 1/2, দ্যাট মিন্স হচ্ছে 1 এবং কোটি 5 - 1/2, দ্যাট মিন্স হচ্ছে 2। 5 থেকে 1 গেলে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2। ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। বাকি রইল এফ বিন্দুর স্থানাঙ্ক বের করা। এফ বিন্দুর স্থানাঙ্ক গড়ভুজ গড়কোটি -3 সূত্রের +3, ভুজে দুইটার যোগ ডিভাইডেড বাই 2, +3 -3 তে 0, তার মানে এফ এর ভুজ হচ্ছে 0। এবার বাদ রইল এফ এর কোটি বের করা। তাহলে 3 + 5
3 প্লাস 5 ডিভাইডেড বাই 2, 6 5 6 7 8, 8/2 ইকুয়াল টু 4। তাহলে এই যে পেয়ে গেলাম 4। তোমরা, আমি তো চিত্রের মধ্যে লিখে ফেলছি, তোমরা লিখবা ডি বিন্দুর স্থানাঙ্ক, এরপরে লিখবা বি এসি এর মধ্যবিন্দু ই বিন্দুর স্থানাঙ্ক এবং এ বি এর মধ্যবিন্দু এফ বিন্দুর স্থানাঙ্ক। বাস, কাজ শেষ। এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ। তাহলে এবি এর বাহু বিন্দুগুলো কিভাবে বসাবা? 3 5 -3 3 -1 -1, এখানে একটা কি হবে 1 1 1 বর্গ একক। এইটা তো তোমরা বিস্তার করতেই পারবা, তুমি জিরো বানিয়ে বিস্তার করতে পারো, সরাসরি ক্যালকুলেটরে করে দিতে পারো। এইটা বিস্তার করলে এটার অ্যান্সার আসবে 14, খুব সম্ভবত 14। তাহলে এটাকে ক্যালকুলেশন করবা, তুমি অ্যান্সার পেয়ে যাবে 14 বর্গ একক। এরপরে আবার তুমি কি করবা? ত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল যখন বের করবা হাফ। এবার দেখো ডি বিন্দুর মধ্যে স্থানাঙ্ক কত? -2 1 1 2 0 4, এখানে দিবা 1 1 বর্গ একক। এটার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবা হচ্ছে 7/2 বর্গ একক। এই নির্ণায়কের কাজটুকু তোমরা করবে। এখন এই পর্যন্ত প্রশ্নের প্রথম অংশ হইল যে এদের ক্ষেত্রফল নির্ণয় করো। এরপরে তোমাকে দেখাইতে বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান 4 গুণ ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। তাহলে এর পরের অংশটা দেখো, এর পরের অংশটা ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 17 ডিভাইডেড বাই এটার ক্ষেত্রফল হচ্ছে 7/2। এটাকে যদি ক্যালকুলেশন করো 14 ইনটু 2/7, 7 7 কাটলে 2। অতএব ত্রিভুজ এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিইএফ সমান সমান 4। একটু ক্রস গুণ করে দাও, ত্রিভুজ এবিসি ইকুয়াল টু 4 ইনটু ত্রিভুজ ডিইএফ। এই তো প্রমাণিত হয়ে গেল। লাস্টের অংশ দেখা যায়। হ্যাঁ, একটু হার্ডলি, বাট হ্যাঁ দেখা যায়। এই তো প্রমাণটা। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ। এখন আমি বললাম এটাতে এমসিকিউ শর্ট টেকনিক তোমাকে মনে রাখতে হবে। তাহলে আসো শর্ট টেকনিকটা কিভাবে করি, এই অংশটুকু মুছে দিই। এই ক্যালকুলেশন খুবই ছোট, এগুলা বিন্দু কিচ্ছু লাগবে না, জাস্ট বুঝো। স্থানাঙ্ক কিচ্ছু লাগবে না, জাস্ট খালি মানগুলা বুঝো। এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, আর এটা ছিল এফ। মধ্যবিন্দুগুলো যোগ করে যে ত্রিভুজটা হয় সে হচ্ছে বড় ত্রিভুজের 4/1 তার মানে এই যে ত্রিভুজ ডি ই এফ সমান সমান ত্রিভুজ এবিসি যদি আমি লিখতে চাই তাহলে এখানে গুণ করতে হবে 4 দ্বারা। ত্রিভুজ ডিইএফ এই 4টা ত্রিভুজের সমান হচ্ছে এবিসি বড় ত্রিভুজ। এখানে আরেকটা কারিশমা দেখাই, সেটা হচ্ছে আবার যদি মধ্যবিন্দু নেই, মনে করো যে ইএফ এর মধ্যবিন্দু পি, এটার মধ্যবিন্দু কিউ, এটার মধ্যবিন্দু মনে করো যে এম, তাহলে আরেকটা ত্রিভুজ পাইলাম পি কিউ এম এন, পি কিউ এম এন। এই পি কিউ এম এন এর সাথে আবার সম্পর্ক হবে কার? এই যে ত্রিভুজ পি কিউ এম সমান সমান যদি আমি ত্রিভুজ ডিইএফ লিখতে চাই তাহলে এটাকে 4 দ্বারা গুণ করতে হবে। এই যে খেয়াল করো, ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করে ভিতরে যে ত্রিভুজটা হয় সে হচ্ছে বড় ত্রিভুজের 4/1। এখন কোশ্চেন হচ্ছে এই যে পি কিউ এম এর সাথে ত্রিভুজ এবিসি এর সম্পর্ক কত? ত্রিভুজ পি কিউ এম এর সাথে আমি যদি ক্ষেত্রফলের সম্পর্ক করতে চাই ত্রিভুজ এবিসি এর, তাহলে এটা গুণ হবে 4 4 16। এটার গুণ হবে কত? 4 4 16 গুণ। এই বিষয়টা কিন্তু তোমরা মাথায় রাখবা। কারণ কি? কারণ হচ্ছে তাহলে এই ত্রিভুজটাকে তোমাকে যদি বর্ণনা করতে বলে তাহলে বলবা যে তোমাকে বলবে একটি ত্রিভুজের 3টি মধ্যবিন্দু দেওয়া আছে এবং তাদেরও আবার মধ্যবিন্দু দেওয়া আছে, ভিতরের ত্রিভুজটা হচ্ছে বাহিরের এবিসি ত্রিভুজের কত গুণ? তখন তোমার বলতে হবে এবিসি ত্রিভুজের 1/16 গুণ। আর
PQN ত্রিভুজ হচ্ছে ABC ত্রিভুজের 16 গুণ। সম্পর্কটা 4 4 করে বাড়তে থাকবে, কথাটা যেন মনে থাকে। একটা বড় ত্রিভুজের মধ্যবিন্দু নিয়ে যে ত্রিভুজটা হবে সে হচ্ছে মেইন ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ। তার ভিতরে আরেকটা ত্রিভুজ বানাইলে সে হবে মেইন ত্রিভুজের 16 ভাগের 1 ভাগ। এইটুকুই ছিল মেইন কথাবার্তা। তো এটা এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টাইপ। এটা মনে করো যে আসে, একাডেমিক পরীক্ষাতেও আসে। দেখি প্রশ্নটা দেখি আমরা। এখানে হচ্ছে 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, 4টা বিন্দু 2টি সরল রেখা পাওয়া যাবে এবং এই সরল রেখা দুইটা একটা আরেকটাকে বিভক্ত করে। কত অনুপাতে বিভক্ত করে ওইটাই আমাকে বের করতে হবে। কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, এই ধরনের ম্যাথ এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এটার এমসিকিউ ট্রিক্স আছে, এমসিকিউ ট্রিক্স লাস্টে দিব। তাহলে দেখো এখানে চিত্রটা তোমরা হচ্ছে অক্ষরেখা অঙ্কন করে চিত্র অঙ্কন করতে পারো, আবার এমনি সরাসরি তুমি একটা চিত্র অঙ্কন করে দিতে পারো। মনে করো এই হচ্ছে দুইটা রেখা পরস্পরকে সেট করলো। এবার আমরা একটু বুঝে নেই কে কাকে সেট করছে। সিডি রেখাকে এবি রেখা বিভক্ত করে, তার মানে এইটাকে দিলাম হচ্ছে সিডি, একে বিভক্ত করছে যে রেখা তার নাম দিলাম হচ্ছে এবি। তাহলে সিডি রেখাকে এবি রেখা বিভক্ত করে। কোন বিন্দুতে বিভক্ত করে? ধরে নাও ই বিন্দু, ও বিন্দু, যে যে বিন্দু বলো। ও বিন্দু তো সাধারণত উৎপত্তি স্থল, এটা তো মূল বিন্দু না, এই জন্য এই বিন্দু ধরে ফেললাম। তাহলে সিডি রেখাকে এবি রেখা ই বিন্দুতে বিভক্ত করে। এ বি সি ডি এদের স্থানাঙ্ক দেওয়া আছে, দেখো এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,-1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে দেওয়া আছে 15,2, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -1,2 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 4,-5। এবি রেখা সিডি রেখাকে একটা অনুপাতে বিভক্ত করবে, ই বিন্দুতে ধরে নিছি বিভক্ত করে। কত অনুপাতে বিভক্ত করে সেটার মানে বের করতে হবে। তো আমি ধরে নিলাম m1:m2 অনুপাতে বিভক্ত করে। বাস, চিত্র হয়ে গেল, 80% ম্যাথ হয়ে গেল। এখন শুধু একটু কাজ বাকি। যেহেতু সি এবং ডি এর প্রান্ত বিন্দু দেওয়া আছে, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক আমি খুব সহজেই বের করতে পারি। ই বিন্দুর ভুজকে যদি আমি এক্স এবং কোটিকে যদি আমি ওয়াই ধরি, ই বিন্দুর ভুজকে এক্স এবং কোটিকে যদি ওয়াই ধরি, তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক খুব সহজেই বের করা যায়। আচ্ছা, এখন আসো ই বিন্দুর এক্স কত হবে? ই বিন্দুর এক্স হবে m1x2, m1x2। এখানে m1 হচ্ছে m1 আর x2 বলতে হচ্ছে 4। এই যে এই সাইডের সাথে গুণ হয়, তাহলে 4m1 সূত্রের কি প্লাস m2x1, m2 এর সাথে x1 গুণ হলে প্লাসে মাইনাসে মাইনাস, m2 এবং 1 গুণ হলে শুধু m2। নিচে কি থাকবে? m1 প্লাস m2। এই যে এখানে 1 দেই নাই, দেখো 1 এবং 2 মিলাই ফেলো না, 4m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস। এবার y বিন্দুর স্থানাঙ্ক বের করি। y ইকুয়াল টু কি হবে তাহলে দেখো তো। এখন হচ্ছে m1 y2, দ্যাট মিন্স -5m1 সূত্রের প্লাস m2 গুণ হবে 2 এর সাথে, দ্যাট মিন্স হচ্ছে 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন তোমাকে একটা বিষয় বুঝতে হবে, আমি কিন্তু ই বিন্দুর স্থানাঙ্ক বের করছি, আমি কিন্তু অনুপাতটা বের করি না। ই বিন্দুর স্থানাঙ্ক জানি, এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, সিডি সবগুলো স্থানাঙ্কই জানি। এখন m1 এবং m2 এর মান কিভাবে বের করব, বিষয়টা খুব খেয়াল করার বিষয়। এখানে সিডিই বা সিইডি বিন্দু তিনটি সমরেখ, সুতরাং এদের যে ত্রিভুজ গঠন হবে সেই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে 0। কিন্তু এইবি এই বিন্দুটাও সমরেখ, এইবি বিন্দু তিনটিও সমরেখ, তাহলে এইবি দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল হবে 0। আমি কোনটা নিব? একটা নিতে হবে, চাইলে আরেকটা নিতে পারবা না, আরেকটা নিলে অ্যান্সার মিলবে না, 0 হয়ে যাবে। কাকে নিতে হবে? সেটা হচ্ছে কে সমদ্বিখণ্ডিত করছে, কে কাকে সমদ্বিখণ্ডিত করছে এটার উপর বুঝতে হবে। এখানে সিডি রেখাকে সমদ্বিখণ্ডিত করা
হয়েছে। সিডি রেখাকে কে সমদ্বিখণ্ডিত করছে? এবি। সুতরাং যে সমদ্বিখণ্ডিত করছে তার সাহায্যে ত্রিভুজ নিতে হবে। আমার ত্রিভুজ হবে এ ই বি সমরেখ বা এ ই বি ত্রিভুজের ক্ষেত্রফল 0। ত্রিভুজ এ ই বি এর ক্ষেত্রফল সমান সমান 0। বুঝি নাই? এবি রেখা সিডি কে ভাগ করছে। দ্বিখণ্ডিত, আমি বারবার সমদ্বিখণ্ডিত বলতেছি, এটা ফ্লোতে চলে আসতেছে। এটা তো সমদ্বিখণ্ডিত করে নাই, তাহলে তো অনুপাত 1:1 হয়েই যেত। মানে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করছে, m1:m2। ওই অনুপাতটাই তো আমি বের করব। আমি বারবার বলতেছি কে কাকে সমদ্বিখণ্ডিত করছে, বিষয়টা নিয়ে কনফিউশনে পড়ো না, ওটা হচ্ছে ফ্লোতে বলে ফেলছি, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এবি সিডি কে ভাগ করছে। এবি সিডি কে ভাগ করছে কোন বিন্দুতে ভাগ করছে? ই বিন্দুতে ভাগ করছে। তাহলে এ ই বি সমরেখ হবে, এ ই বি এর ক্ষেত্রফল হবে 0। এইটা দিয়ে কাজ করতে হবে। তুমি যদি সি ই ডি এর ক্ষেত্রফল 0 করো তাহলে তুমি m1:m2 এর মান বের করতে পারবা না। এইবার আসো, এ ই বি এর ক্ষেত্রফল যেহেতু 0 হয়ে গেছে, তাইলে দেখো আমরা কি করতে পারি। তাহলে হাফ, এবার নির্ণায়কের সাহায্যে তখন আমরা কাজ করতেছিলাম। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,-1, বি বিন্দুর স্থানাঙ্ক 15,2। আরেকটা কোশ্চেন করতে পারো যে স্যার বি বিন্দু তো পরে আছে, ই বিন্দু আগে আছে, কেন ই বিন্দু লিখলাম না? লিখলে হয়তো, কিন্তু যেহেতু ই এর মানটা বড় এইজন্য ওকে সবার লাস্টে রাখতেছি। নির্ণায়কের ক্ষেত্রে এই ধরনের নিয়ম নাই যে ঘড়ির কাঁটার বিপরীতের মতো সিরিয়াল বাই আসতে হবে, এই ধরনের কোনো নিয়ম নাই। তাহলে দেখো ই বিন্দুর ভুজ কত? 4m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এবং কোটি কত? -5m1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এবং এটা কত হবে? 111 বর্গ একক। কাজ কি বুঝাইতে পারছি? এখন এই ত্রিভুজের ক্ষেত্রে বর্গ একক কেন লিখতেছি? এ ই বি এর ক্ষেত্রফল কত হবে? 0 হবে, ইকুয়াল টু 0। এইটাকে ক্যালকুলেশন করলে এখন m1 ডিভাইডেড বাই m2 এর মান বের করতে পারলে অ্যানসার শেষ। m1 ডিভাইডেড বাই m2 এর মান বের করতে পারলে কি হয়ে যাবে? অ্যানসার শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আসো এ ই বি এর ক্ষেত্রফল আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করার জন্য উপরের চিত্রটা এখন লাগবে না, আমি উপরের চিত্র মুছে নিব। তাহলে এখানে ত্রিভুজ কাকে নিব? আবার বলো, যে ভাগ করবে, যে ভাগ করবে তাকে দিয়ে ত্রিভুজ নিতে হবে। ক্লিয়ার? কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো তো, আমি যদি কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করে দেই তাহলে এখানে কত পাবো? 0 পাবো। আমার এক সিরিয়ালে দুইটা 0 হইলে আমার জন্য সুবিধা। তাহলে ইকুয়াল টু হাফ, এই হাফ যদি ওই সাইডে যায় গুণ হয়ে যায় 0 হয়ে যাবে, তাহলে হাফের হিসাব বাদ। এবার দেখো সাইড নোট দাও, কলাম 1 চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, কলাম 1 যা আছে তাই থাকুক। 4m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। চেঞ্জ করব হচ্ছে কলাম 2, তাহলে কলাম 2 প্রাইম কি করব? কলাম 2 প্লাস কলাম 3 যোগ করব, তাহলে -1 এর সাথে +1 যোগ হলে এখানে কত হয়ে যায়? 0 হয়ে যায়। 2 এর সাথে 1 যোগ হলে এখানে কত হয়? 3 হয়। আর এই যে এইটা যদি যোগ হয় তাহলে তো লসাগু করতে হবে। আমি এক কাজ করব, লসাগুটা একটু রাফে করে নেই। তাহলে -5m1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এর সাথে যোগ হবে হচ্ছে +1, ইকুয়াল টু লসাগু করো m1 প্লাস m2। লসাগু করলে লবে যা আছে তাই থাকবে, -5m1 প্লাস 2m2 প্লাস 1 দ্বারা গুণ করলে m1 প্লাস m2 ইকুয়াল টু m1 প্লাস m2। উপরে কি থাকবে দেখো তো? -5m1 প্লাস এর একটা m1, তার মানে কি -4 এর m1 প্লাস 2m2 আর একটা m2, তাহলে প্লাস 3m2। এই যে এখানে লিখবো তাহলে -4m1 প্লাস 3m2 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2।
আর এই যে এইখানে 1 1 1, এটাতে কোনো পরিবর্তন নাই। ক্লিয়ার? বুঝতে পারছি? এবার তার নিচের লাইনটা লাগতেছে না। তাহলে এই লাইনটা লেখা কিন্তু গুরুত্বপূর্ণ। ত্রিভুজ মানে কোন সমরেখাটা নিব এটা বোঝা গুরুত্বপূর্ণ। যে ভাগ করবে তাকে নিতে হবে, যাকে ভাগ করবে তাকে যদি নাও তাহলে অনুপাত 0 চলে আসবে। বুঝাইতে পারছি? যে ভাগ করবে তাকে নিব। আবার বলো, যে ভাগ করবে তাকে নিব, আর যাকে ভাগ করা হয়েছে তাকে যদি সমরেখ ধরি তাহলে অনুপাত কি আসবে? 0 আসবে। ইকুয়াল, এবার 1 এর জন্য বিস্তার করলে 1 এর সামনে কি চিহ্ন থাকবে? প্লাস চিহ্ন। 1 এর সারি, 1 এর কলাম বাদ। তাহলে এই যে 15 দ্বারা গুণ করে দাও, ডাইরেক্ট গুণ করে দেই। 15 দ্বারা 4 কে গুণ করলে কত হয়? 60 মাইনাস 60 m1 প্লাস 45 m2, 4 15 60, 3 15 45 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখানে 0 দেই নাই, এখানে 0 কিন্তু অবশ্যই দিবা। গেল। সূত্রের মাইনাস মুখ্য কর্ণের ভুক্তির গুণফল বিয়োগ গৌণ কর্ণের ভুক্তির গুণফল। গৌণ কর্ণকে 3 দ্বারা গুণ করে দাও, 3 4 12 m1 মাইনাস 3 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইকুয়াল টু কত? 0। এইবার যদি লসাগু করি, এগুলো সব ইমপ্লাইজ বা বাচিহ্ন দিবা, হ্যাঁ, কারণ এটা সমাধান করতেছি। এইবার যদি লসাগু করি, লসাগু কি হবে বলতো? m1 প্লাস m2, উপরে যা আছে তাই লিখতে থাকবা। মাইনাস 60 m1 প্লাস 45 m2 মাইনাস 12 m1 মাইনাসে মাইনাসে প্লাস 3 m2 ইকুয়াল টু 0। এই হর কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। এত হর ভ্যানিশ হলে লবে যোগ বিয়োগ করি, মাইনাস 60 m1 এবং মাইনাস 12 m1, আমি লিখতে পারি মাইনাস 72 m1, 45 আর 3 46 47 48, তাহলে প্লাস 48 m2 ইকুয়াল টু 0। এত বা মাইনাস 72 m1 ইকুয়াল টু মাইনাস 48 m2। এবার দেখো উভয় পক্ষে মাইনাস মাইনাস ভ্যানিশ, m1 এর নিচে m2 নিয়ে আসবো ইকুয়াল টু 48 এর নিচে নিয়ে যাব 72। দেখো m1 m2 পাওয়া গেছে। এটাকে একটু ক্যালকুলেশন করি, কত দ্বারা ভাগ করা যায়? 12 দ্বারা ভাগ করা যায়। 12 দ্বারা ভাগ করলে 4 12 48, 4 12 48, 72 কে 12 দ্বারা ভাগ করলে 5 12 60, 6 12 72। ও আরো কাটা যায়, 24 দিয়ে সরাসরি কাটা দেওয়া যায় তো। তাহলে 24 দুগুণে 48, 24 দিয়ে সরাসরি কাটে, 24 দুগুণে 48, 3 24 72, তার মানে 2:3। অতএব m1 m2 ইকুয়াল টু 2:3, এই হচ্ছে অ্যান্সার। এখন এখানে তো দুইটা মান বের করলাম, m1 এবং m2। এটা k:1 দ্বারা করা যাবে, k:1 দ্বারাও করা যাবে। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কাকে দ্বারা ভাগ করতেছে। কাকে দ্বারা ভাগ করতেছে এটা যদি তুমি না বুঝো তাহলে তুমি ওই যে ত্রিভুজটা নিতে পারবে না। ত্রিভুজ না নিলে অ্যান্সারটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছে? আচ্ছা, এবার আসো এটা তাহলে শর্ট টেকনিকটা একটু দেখে নেই। বুঝে ফেললাম? বুঝবো? তাহলে এটা শর্ট টেকনিকটা একটু দেখি। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। শর্ট টেকনিকটা হচ্ছে m1 ডিভাইডেড বাই m2 ইকুয়াল টু abcd না? তাহলে উপরে লিখবা ত্রিভুজ ক্ষেত্রফল abc, নিচে লিখবা ত্রিভুজ ক্ষেত্রফল abd। কাজ শেষ। যদি ঋণাত্মক হয়, এই মান যদি ঋণাত্মক বা মাইনাস হয়, ঋণাত্মক হলে অন্তর্বিভক্তি, ঋণাত্মক হলে অন্তর্বিভক্তি। আর যদি অনুপাত ধনাত্মক আসে, ধনাত্মক আসলে কি হবে? বহির্বিভক্তি। কথা কি ক্লিয়ার? এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ABC, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা কোনো ব্যাপার? ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল ABD, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। নির্ণায়কের সাহায্যে ABD এর স্থানাঙ্ক বের করে ফেলবো। ওইটার স্থানাঙ্ক
মানে ক্ষেত্রফল বের করে ফেলবো। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলকে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দেব। ভাগ করলেও আমি দেখবো 2/3 আসতেছে। কথা বোঝাইতে পারছি? তাইলেও হয়ে যাবে অন্তর্ভুক্ত। এটা হচ্ছে এমসিকিউ শর্ট ট্রিক্স, এটা লিখে রাখো। এই এমসিকিউ শর্ট ট্রিক্স গুলা তোমরা অ্যাডমিশনের আগে একবারে সব যখন পাবা তখন দেখবে এলোমেলো হয়ে গেছে, যখন যেটা পাবা তখন এটা খুব সুন্দর করে পড়ে ফেলবা। কথা কি বোঝাইতে পারছি? কথা বোঝাইতে পারছি? এখন k:1 দ্বারা করলে কেমন হইতো ঘটনাটা? k:1 দ্বারা করলে কেমন হইতো? তাহলে চিত্রটা আমি দেখাই। এটা HW, চিত্রটা দেখাবো HW। এই হচ্ছে আমাদের আগের চিত্র, এটা হচ্ছে C, এটা হচ্ছে B। এই ধরো AB কোন বিন্দুতে ছেদ করছে? E বিন্দুতে। A বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 0,-1, B বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 15,2। এটা কোন বিন্দু? B বিন্দুর স্থানাঙ্ক। C বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে -1,2 এবং D বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,-5। এখন আমি যদি ধরে নেই k:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, k:1 অনুপাতে, তাহলে E বিন্দুর মান x, y আমি বের করতে পারবো। পরে আমি কি নিব জানো? এই যে AEB বিন্দু তিনটি সমরেখ, সুতরাং তারা যে ত্রিভুজ উৎপন্ন করবে ওটার ক্ষেত্রফল কত হবে? 0 হবে। তাহলে কে দিয়ে তোমরা প্র্যাকটিস করে ফেলো তো। x বিন্দুর স্থানাঙ্ক তখন কত হবে? x = হবে নিচে হবে k+1 আর এখানে হবে 4k -1, এটা হচ্ছে x। আর y = কত হবে? y হবে হচ্ছে k+1 -5k +2। এই হচ্ছে বিন্দুগুলোর স্থানাঙ্ক। হ্যাঁ, এই হচ্ছে বিন্দু দুটির স্থানাঙ্ক। তাহলে k:1। এখন দেখো, এখন সমরেখ হবে কোন ত্রিভুজ? সমরেখ হবে কোন ত্রিভুজ এটা বুঝতে হবে। সমরেখ হবে ত্রিভুজ AEB সমরেখ। কথা কি বুঝাইতে পারছে? ত্রিভুজ AEB সমরেখ, তাই ক্ষেত্রফল কি হবে? 0 হবে। কথা কি ডান? এইটা যদি ভুল করো তাহলে অনুপাতের মান কত আসবে? 0 আসবে। তাহলে এটা একটু করে দেখি। হ্যাঁ, কে দিয়ে যদি করতে পারি তাহলে আমাদের একটু সহজ হবে। তাহলে আসো, হাফ লেখো, হাফ। তাড়াতাড়ি ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করবো, আর একটা ম্যাথ আছে এই চ্যাপ্টারের। হাফ এ বিন্দুর স্থানাঙ্ক 0, -1, বি বিন্দুর স্থানাঙ্ক 15,2, কে বিন্দুর স্থানাঙ্ক কত? ই বিন্দুর স্থানাঙ্ক 4k -1 ডিভাইডেড বাই k+1, এখানে হচ্ছে -5k +2 ডিভাইডেড বাই k+1, এখানে কত হবে? 1 1 1 ইকুয়াল টু কত? 0। তাইলে মনে করে এই যে হাফের কাজ শেষ, হাফের কাজ শেষ। উপরে চিত্র মুছে ফেলবো। আচ্ছা, চিত্র মুছে ফেললাম। এবার এটা ক্যালকুলেশন, কে দ্বারা করলে ক্যালকুলেশন একটু ছোট হবে, ওই আশাতে কিন্তু আমরা কে দ্বারা করছি। এত বা হাফের কাজ শেষ। তাহলে এখনো কি করব? কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করে দিব। কলাম 1 সরি কলাম 2 চেঞ্জ করব। কলাম 2 প্লাস কলাম 3। তাহলে কলাম 1 এ কোনো পরিবর্তন হবে না। কলাম 1 এ যা আছে 0 15 4k -1 ডিভাইডেড বাই k+1, এটা হয়ে যাবে 0। 2 + 1 যোগ করলে কত হবে? 3। এই যে এটা যোগ করো, এটা যোগ করে এখানে একটু রাফ করো। তাহলে k+1 হচ্ছে লসাগু। এখানে কি থাকবে? -5k +1 -5k +2 যোগ করতেছি, তাহলে +k +1। এটাকে ক্যালকুলেশন করে বসাই। নিচে হবে k+1, উপরে দেখো -5k আর k, দ্যাট মিন্স হচ্ছে -4k। 2 এবং 1 যোগ করলে কত হবে? 3 প্লাসের 3। 2 এবং 1 যোগ করলে প্লাসের 3। আর এইখানে কি থাকবে? 1 1 1। কাজ শেষ। বুঝতে পারছি? ইকুয়াল টু কত হবে? 0। ইকুয়াল টু 0। এবার আসো, বিস্তার করব কার জন্য? এই 1 এর জন্য বিস্তার করব। তাহলে 1 এর সারি বাদ 1 এর কলাম বাদ, তাহলে গুণ করো। এই যে একই আসতেছে,
মাইনাস 4 15 60 কে প্লাস 3 15 45 ডিভাইডেড বাই কে প্লাস 1 সূত্রের মাইনাস 3 4 12 কে মাইনাস 3 কে 3 ডিভাইডেড বাই কে প্লাস 1 ইকুয়াল টু 0 এত বা লসাগু কে প্লাস 1 তাহলে মাইনাস 60 কে প্লাস 45 মাইনাস 12 কে মাইনাসে মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস 3 ইকুয়াল টু 0 তাহলে কে প্লাস 1 ওই সাইডে গেলে 0 হয়ে যায় তাহলে এখানে কি থাকে মাইনাস 60 এবং 12 যোগ করলে কত হবে মাইনাস 72 কে ইকুয়াল টু 45 এবং 3 যোগ করলে 46 48 48 ওই সাইডে গেলে কি হয়ে যাবে মাইনাস 48 মাইনাস মাইনাস উভয় পক্ষে কাটা কে ইকুয়াল টু কত 48 ডিভাইডেড বাই 72 আচ্ছা আমি কি জানি কে এর নিচে মনে মনে কে আছে 1 আছে আর এই যেটাকে 24 দ্বারা কাটতে দিলে কত হয় 24 দুগুণে 48 3 24 এ 72 দ্যাট মিন্স k is to 1 equal to 2 is to 3 ক্লিয়ার তাহলে মন চাইলে m1 is to m2 দিয়ে করব মন চাইলে k is to 1 দিয়ে করব লাভ কিছুই হয় নাই ক্যালকুলেশন মোটামুটি কাছাকাছি হয়েছে কিন্তু m1 m2 বারবার লেখা আর এখানে শুধু k লেখা এটার মধ্যে সামান্য পরিমাণ পার্থক্য আছে খুব বেশি পার্থক্য নাই কথা কি বোঝাইতে পারছি তাহলে এটা শর্ট টেকনিক তো এমসিকিউ তো দেখাইলাম ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে এমসিকিউ করা যাবে ঠিক আছে তাহলে দুইটি রেখা একটা আরেকটাকে যদি একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতের মান যদি তোমাকে বের করতে বলে তাহলে ত্রিভুজটা নিতে হবে বুঝে শুনে যাকে বিভক্ত করবে তাকে সমরেখ ধরলে অনুপাতের মান কত আসবে 0 আসবে যে বিভক্ত করবে তাকে কি ধরতে হবে সমরেখ অর্থাৎ ক্ষেত্রফল 0 যে বিভক্ত করবে তাকে ধরতে হবে সমরেখ অর্থাৎ তার ক্ষেত্রফল বানাইতে হবে 0 তাহলে ক্যালকুলেশন করে ম্যাথ মিলাইতে পারবা না কথা কি শেষ এই চ্যাপ্টার শেষ লাস্ট একটা মূল নিয়মের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমি প্রশ্নটা তুলি লাস্ট ম্যাথ সেটা হচ্ছে 11 নাম্বার এখানে তোমাকে বলছে যে দুইটি অক্ষরেখা পরস্পর লম্বভাবে ও বিন্দুতে ছেদ করে এমন একটা ইম্পর্টেন্ট নিউজ যেটা আমরা জানতাম না দুইটি অক্ষরেখা পরস্পর অবশ্যই লম্বভাবে ছেদ করবে এবং ও বিন্দুতে ছেদ করবে আচ্ছা এ ও বি এর ধনাত্মক স্থানাঙ্ক দেওয়া আছে ধনাত্মক এ এবং বি দুইটাই ধনাত্মক হবে কোন চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে তার মানে এ এবং বি বিন্দু দুইটা কোথায় আছে প্রথম চতুর্ভাগে আছে এরপরে বলছে মূল নিয়মে প্রমাণ করো যে মূল নিয়ম বিষয়টা কি এটা জানতে হবে মূল নিয়মে প্রমাণ করো যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ একক চিত্র আঁকলে কাজ শেষ মূল নিয়ম মানে হচ্ছে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা এই যে এখানে লিখে রাখো মূল নিয়ম ওই যে ছোটবেলায় যেটা পড়ছো ওইটাই হচ্ছে মূল নিয়ম তাহলে মূল নিয়ম সমান হচ্ছে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা কিন্তু এখানে উচ্চতা তো দেওয়া নাই উচ্চতা বের করতে পারাই হচ্ছে এই ত্রিভুজের কাজ ক্লিয়ার বুঝতে পারছি তাহলে চিত্রের দিকে খেয়াল করো চিত্র খুব গুরুত্বপূর্ণ চিত্র আঁকবো 50% না 80% ম্যাথ শেষ এই হচ্ছে মূল বিন্দুর স্থানাঙ্ক কত 0,0 মূল বিন্দুতে দুইটি অক্ষরেখা একটা হচ্ছে x প্রাইম আর একটা হচ্ছে y প্রাইম এই অক্ষরেখা দুইটি ছেদ করে নিচের দিকে এত বড় লাগবে না আমি নিচে জায়গা বাড়াই হলো আচ্ছা এবার এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখানে ধরে নাও এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1 বি বিন্দু তাহলে বি বিন্দুর স্থানাঙ্কটা কত নিব বি বিন্দুটা এইদিকে নিয়ে নিলাম ধরো বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2 আচ্ছা এই এ বিন্দু বি বিন্দু আমি কি আগে পরে নিতে পারতাম উপরে নিচে বিন্দুগুলো যেহেতু ইচ্ছা মতো উপরে নিচে তো অবশ্যই নিতে পারতাম এবার একটা ত্রিভুজ গঠন হবে কার সাথে মূল বিন্দুর সাথে তাহলে এই যে ত্রিভুজটা হবে এটা দেখো আমি নীল কালি দিয়ে ত্রিভুজটা আঁকি একটা প্রেস্টিজিয়াস ব্যাপার আছে না তাহলে ও এবং এ যোগ করলাম ও এবং বি যোগ করলাম এই যে তাদের মাথা যোগ করলাম দেখতে যে ছুরির মতো এটাই ত্রিভুজ জানালার
গ্লাস যখন ভেঙে যায় না, কোনো কাঁচ ভাঙলে দেখবে এই শেপে ভাঙবে। ঠিক আছে, এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে একটু প্রমাণ লাগবে, খুব ভালো করে খেয়াল করো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমাকে কি অ্যান্সার করতে হবে? আমাকে লিখতে হবে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, কার মান বের করতে হবে? ও এ বি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি কোনটা? যার উপর উচ্চতা থাকে সেই ভূমি। এখানে কারো উপর উচ্চতা আছে? তাহলে ভূমি নাই। এখন দেখো একটু প্রমাণ করতে হবে। ও থেকে এ থেকে যদি আমি এইটার উপর এ পি এবং বি থেকে যদি এটার উপর বি কিউ লম্ব অঙ্কন করি, সমস্যা আছে? আছে সমস্যা? তাহলে চিত্রের মধ্যে কাজ শেষ করে ফেলবো। তাহলে এ বিন্দু এর স্থানাঙ্ক x1, y1 যদি হয়, তাহলে তুমি দেখো তো ওপি এর মান কি আমি x1 লিখতে পারি? এপি এর মান y1 লিখতে পারি? পারি তো এইগুলা, তাই না? সুন্দর করে পারি। এবার তোমাকে পি কিউ এর মান বের করতে হবে। একটু ভালো করে খেয়াল করো, আগে একটু বুঝা নেই। পি কিউ সমান কি হবে দেখো তো? ও কিউ মাইনাস ও পি, ও থেকে কিউ, ও থেকে পি। কারণ কি? আমি তো ও থেকে দূরত্ব গুলা জানি, ও থেকে কিউ এর দূরত্ব জানি, ও থেকে পি এর দূরত্ব জানি। তাহলে ও কিউ মাইনাস ও পি। ও কিউ কত বলতো? ও কিউ হচ্ছে x2 মাইনাস ও পি কত? x1। দ্যাট মিন্স হচ্ছে এই যে এইটুকু হচ্ছে x2 মাইনাস x1। এইবার আসো, আমাকে তো বি কিউ লাগবে। বি কিউ কিভাবে বের করব? বি কিউ কিভাবে বের করব? বি কিউ এর মান y2। এটা তো বের করা লাগতেছে না। মূল বিন্দু থেকে বি বিন্দুর কোটি হচ্ছে বি কিউ, y2। কথা কি ক্লিয়ার? এইবার এখন যে লাইনটা লিখবো এই লাইনেই ম্যাচ শেষ। আমার লাগবে কি? ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল আমি কি কিভাবে পাই দেখো তো। আমার এখানে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ ও এ পি এর ক্ষেত্রফল। ও এ পি এর ক্ষেত্রফল এর সাথে যদি আমি যোগ করি, দেখো তো এ পি কিউ বি, এটা একটা ট্রাপিজিয়াম হয়েছে। এ পি কিউ বি কেন ট্রাপিজিয়াম? খালি বললেই ট্রাপিজিয়াম হবে? দুইটা বাহু সমান্তরাল হইতে হবে। এপি এবং বি কিউ এক্স অক্ষের উপর কি লম্ব, তাহলে দুই বাহু সমান্তরাল। এক জোড়া বাহু সমান্তরাল, কিন্তু কোন বাহু সমান না। তাহলে কি আমি বলতে পারি এ পি কিউ বি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পারলাম বলতে। কিন্তু কথা হচ্ছে আমার ত্রিভুজ তো যে নীল কালি দিয়ে দাগ দেওয়া অংশ, এখন তো আমি অনেকটুকু অংশ বেশি নিয়ে ফেলছি, অনেকটুকু অংশ বেশি নিছি। তাহলে আমাকে একটা অংশ বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে কোনটা দেখো তো? ও বি কিউ ত্রিভুজটা যদি বিয়োগ করে দেই, তাহলে তো আমি উপরের ত্রিভুজটা পাই। এই দুইটার মধ্যে কি আমি সম্পূর্ণ চিত্রটুকু পাইছি। আমার এখানে চিত্রের মধ্যে যতটুকু আছে সবটুকুর ক্ষেত্রফল যোগ করছি, কিন্তু নিচের এই যে নীলকালির নিচের সাদা অংশটুকু, এই যে ছোট্ট ত্রিভুজটুকু আর এই যে এটা যদি বাদ দিতে চাই, তাহলে আমি যদি বিয়োগ করে দেই, বিয়োগ ত্রিভুজ, এটার নাম কি? ও কিউ বি। ও কিউ বি এর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কথাটা লেখা না গেল, ও কিউ বি তো দেখা যায়। তাহলে ত্রিভুজ ও কিউ বি এর ক্ষেত্রফল। কথা কি বুঝাইতে পারলাম? এবার আসো মান বসাই। ত্রিভুজ ও এ পি এর ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি কত? x1, উচ্চতা কত? y1 প্লাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কে বলতে পারবা? দেখো এটা সাহিত্যিক বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি সুন্দর করে বলি, তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। কিন্তু পৃথিবীতে সকল ক্ষেত্রফলের সূত্র একটাই, ভূমি গুণন উচ্চতা। ট্রাপিজিয়ামের ভূমি কাকে ধরবো? কোন বাহুই তো সমান না, এই জন্য সমান্তরাল বাহু দুইটাকে আমরা গড় করি, গড় ভূমি। গড় ভূমি তার মানে কি? a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইনটু উচ্চতা কত?
এইচ, এটাকে এই যে এইভাবে কত ঢং করে লেখে হাফ ইনটু a প্লাস বি, মানে সমান্তরাল বাহু দুইটার যোগফল ইনটু উচ্চতা, মানে কি সমান্তরাল বাহু দ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। মনে রাখবো কিভাবে, ভূমি গুণন উচ্চতা, ভূমি তো একটা না, এই জন্য গড় ভূমি, এই জন্য গড় ভূমি ইনটু উচ্চতা, তাহলে মনে থাকবে না। তাহলে হাফ ইনটু, আমি সমান্তরাল বাহু দুইটার যোগফলই চিন্তা করলাম, তাহলে এখানে একটা হচ্ছে y1 ইনটু মধ্যবর্তী লম্ব দূরত্বটা কত, মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে x2 মাইনাস x1, তারপরে হচ্ছে মাইনাস এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইনটু এইখানে ভূমি কত দেখো তো, ও থেকে কিউ পর্যন্ত ভূমি হচ্ছে x2 এবং উচ্চতা হচ্ছে y2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কাজ শেষ হয়ে যাবে, হাফ ইনটু x1 y1, হাফ ইনটু x1 y1 প্লাস হাফ এই যে y1 এবং x2 গুণ করলে কত হবে, y1 x2 প্লাসে মাইনাসে মাইনাস হাফ y1 x1 প্লাস হাফ y2 x2 প্লাসে মাইনাসে মাইনাস হাফ y2 x1 মাইনাস হাফ x2 y2 ইকুয়াল, দেখো তো কেউ কাটা যায় কিনা, এই যে 1 এ 1 এ কাটা দেখা যাচ্ছে, আরেকটা কি কেউ কাটা যায়, প্লাস x2 y2 x2 y2, এই যে এটা কাটা যায়, ইকুয়াল টু কি থাকে, হাফ যদি আমি কমন নেই y1 x2 মাইনাস x1 y2 বা y2 x1, y1 x2 মাইনাস x1 y2, আমাদের কি উল্টা এসে পড়লো, এটার সামনে মাইনাস আছে, মাইনাস আছে, এটার সামনে কি মাইনাস আছে, এইটা অ্যান্সার, যাও ক্যালকুলেশন দেখে নিও, মিলাই নিও, এটাই মূল নিয়ম। কথাই বোঝাতে পারছি? শেষ। আচ্ছা, ক্লাসটা শেষ হয়েও যার হইল না শেষ, লাস্ট একটু ফিনিশিংটা বলে দেই। আমাদের উপরের ক্যালকুলেশন, এই যে এইখানে যোগ বিয়োগ 100% ঠিক আছে, কোনো ভুল নাই, কিন্তু এইখানে অ্যানসারে তারা যা চাইছে আমাদের কি আসছে, উল্টা আসছে। এটার কারণ আছে, তাহলে এটা কি সোজা করতে পারবো না? অবশ্যই সোজা করতে পারবো। কিভাবে সোজা করতে হয় এবং কেন আমাদের উল্টা আসলো এর কারণটা একটু জানতে হবে, তা নাহলে আবার তোমরা এই পর্যন্ত ম্যাথ করার পর কনফিউশনে পড়ে যাবা। ঘটনা হচ্ছে, তুমি যদি বি বিন্দুকে আগে নাও, এ বিন্দুকে পরে নাও, তাহলে তাদের মতো অ্যান্সার আসবে। আমরা কাকে আগে নিছি, এ বিন্দুকে আগে নিছি, কাকে পরে নিছি, বি বিন্দুকে পরে নিছি, তাহলে এ বিন্দু আগে বি বিন্দু পরে, আমাদের অ্যান্সারে x2 y1 আগে x1 y2 পরে। কিন্তু তারা যেটা দেখাইতে বলছে সেইটা তো হইলো না। যদি দেখাও যে কথাটা না বলতো তাহলে অ্যান্সার লিখে দিতাম 100 এ 100, কোনো সমস্যা নাই, কিন্তু তারা তো অ্যান্সার দিয়ে দিছে, তাহলে এইটা তোমার দেখায় আসতে হবে না। পরীক্ষার হলে এই পর্যন্ত যদি দিয়ে আসো, তাহলে টিচার যদি করোনা কইরা 2 নাম্বার দেয় দিবে, নাও তো দিতে পারে। কথাকে বোঝাইতে পারছি? তাহলে এখন কি আবার তোমার পক্ষে সম্ভব এ এবং বি কে এক্সচেঞ্জ কইরা পুরো ম্যাথটা মুছে আবার নতুন করে ম্যাথ করা? এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে এখন কি করব? এখন এটাকে মডুলাস করব। মডুলাস করলে চিহ্ন চেঞ্জ করা যায়, কারণ মডুলাসের ভিতরে চিহ্ন কি চেঞ্জ করা যায়। এই যে এটাকে লেখা দাও ওই যে ওদের মতো করে, x1 y2 মাইনাস x2 y1 মডুলাস বর্গ একক। কাজ শেষ। একদম অথেন্টিক, বোর্ডেও এটা করতে পারবা। তাহলে সাইড নোট একটু লেখা রাখো। হ্যাঁ, x1 y2, এই যে এটাকে সামনে নিয়ে আসছে, x1 y2 মাইনাস x2 y1। এখন দেখো তো ওরা যেটা মিলাইতে বলছে আমাদের হুবহু সেটা মিলছে কিনা। তাহলে এই কাজটা করলাম কিসের মাধ্যমে? দেখো আগে কি চিহ্ন ছিল, ফার্স্ট ব্র্যাকেট, এখন কি চিহ্ন আছে, মডুলাস। তাহলে মডুলাস চিহ্ন, মডুলাস দিয়ে চিহ্ন পরিবর্তন করা যায়। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই পর্যন্ত আসার পরে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জন্যই ভাবলাম যে শেষ হয়েও যার, হইল না শেষ, বাকিটুকু বলে দিই। এইবার এই যে নির্ণায়কের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা তো হচ্ছে ফার্স্টের দিকে, ক্লাসের ফার্স্টের দিকে বললাম যে এটা কিভাবে আসছে ঘড়ির কাঁটার বিপরীত নিয়ম থেকে, এটার প্রমাণটা দেখাবো। তো এই ক্লাসটা এমনিতেই অনেক বড় হয়েছে, তো এটার প্রমাণ এইখানে দেখাবো না, একদম ভিডিও শেষ হলে দেখি এগুলা কিছু প্রমাণ যেগুলো যদি প্রয়োজন হয় আলাদা করে দিয়ে দিব। ঠিক আছে? আল্লাহ হাফেজ। এর পরবর্তী 3.4।